ব্যবসা বাণিজ্য বিষয়ক আর টিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রী আশিক রহমান। দর্শক, করোনার দুর্যোগে দেশে কমেছে বিনিয়োগ, উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি পরিমাণও। এতে কমেছে ঋণ বিতরণ, ব্যাংক খাতে জমেছে তারল্যের পাহাড়। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকগুলো কমিয়েছে আমানতের সুদের হার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে মোট তারল্য দাঁড়িয়েছে 3,71,990 কোটি টাকা। সঞ্চিতি বাদ দিলে অতিরিক্ত তারল্য দাঁড়ায় প্রায় 1,70,000 কোটি টাকা। চলতি বছরের প্রথম 9 মাসে শিল্প খাতে মোট ঋণ বিতরণ হয়েছে 2,60,769 কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 52,500 কোটি বা 16.81% কম। একই সময়ে ঋণের টাকা আদায় কমেছে 13.23%। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ছাড়ের কারণে খেলাপি ঋণ না বেড়ে উল্টো কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাড়ের মেয়াদ শেষে হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে মোট খেলাপির পরিমাণ। এদিকে ভালো গ্রাহকরা ঋণ না নিলেও চিহ্নিত বন্ধ গ্রাহকরা ঋণের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন কেউ কেউ। এমন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আর্থিক খাতে করোনার প্রভাব ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম মনিরুল আলম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মনিরুল আলম, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। শুরুতে আপনি যদি বলেন, দেশের আর্থিক খাতে করোনার প্রভাব কি ধরনের পড়েছে? ধন্যবাদ আপনাকে। বিজয়ের মাসে আসলে সবাইকে বিজয় শুভেচ্ছা। ডেফিনেটলি এটা আর্থিক খাতে আমরা যেটা বহিঃপ্রকাশ যেটা পাচ্ছি, কারণ আমরা জানেন যে আমরা যে মানুষের যে তারল্যের যে অভাব, কারণ আমরা দেখছি যে আমাদের এই মুহূর্তে যদি বলি, আমি যেহেতু একটা যদি স্পেসিফিক্যালি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির কথা বলি, যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের পলিসি গ্রাহকের সংখ্যা বাড়ছে, আমাদের রিনিউয়ালের সংখ্যা মোটামুটি সন্তোষজনক। বাট তারপরেও যেটা বলবো যে একটা স্ট্রেন আছে। যে ধরনের প্রেডিকশন আমরা করেছিলাম 2020 সালে, কারণ যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছিল, আমরা একটা প্রেডিকশন ছিল যে আমাদের এবছর আউটকামটা অনেক ভালো হবে, কিন্তু সে আশাব্যঞ্জক সেই সারা পাচ্ছি না। কারণ আমাদের এই মুহূর্তে ডেফিনেটলি ইটস এফেক্টিং, এবং আমাদের যারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের যে কাজ করে প্রায় 4 লক্ষ জনশক্তি আছে আমাদের এখানে অফিস এবং ফিল্ড পর্যায়ে। সুতরাং তারা কিছু আছে অফিস স্টাফ, কিছু আছে ফিল্ড পর্যায়ে। সো তাদের অনেকেরই যে আমাদের সেক্টরে প্রায় 70% লোক যারা কাজ করে ফিল্ড পর্যায়ে, তাদের ইনকামটা নির্ভর করে কিন্তু এই আর্থিক ইন্স্যুরেন্স সেলসের উপরে। সেলস ড্রপ করলে ডেফিনেটলি তাদের ইনকামটা, বিশেষ করে কোভিডে যে মার্চ থেকে এই অগাস্ট মে জুন পর্যন্ত বেস্ট এফেক্টেড ছিল, ওটাকে কাটিয়ে উঠতে এখন কিন্তু পারে নাই তারা। সো ডেফিনেটলি করোনা অন্যান্য ইন্ডাস্ট্রির মতো আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকেও প্রভাবিত করেছে। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো জনাব আরফান আলী। ব্যাংকিং খাতে 1.5 লাখ কোটি টাকার উপরে অলস টাকা জমে গেছে। ধারণা করা হচ্ছে ডিসেম্বর শেষে এটা 2 লাখ কোটি টাকা দাঁড়িয়ে যেতে পারে। এর কারণ কি এবং এটা কতটুকু সংখ্যার কিংবা সম্ভাবনা? ধন্যবাদ আপনাকে। ব্যাংকিং খাতে তারল্য যেটা, এটার সুবিধা অসুবিধা দুটি আছে। আমি একদিক থেকে বলছি যে সুবিধাটা কি হতে পারে। সুবিধাটা হলো যে ব্যাংকিং খাতে তারল্যের কারণে ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি কমে যাবে, অ্যাডজাস্টেড হবে, এবং তার কারণে যেই বড়োয়ার তারা একটা সুবিধা পাবে। এবং এই পর্যায়ে যেখানে আমরা করোনা এফেক্টেড একটা ইকোনমিতে যেখানে স্ট্রাগল করছে ব্যবসায়ীরা, তারা কিন্তু এখানে লো কস্ট ফান্ডিংয়ের একটা সুযোগ পেল এবং অ্যাডজাস্টমেন্টের সুযোগ পেল। এটা একটা ভালো খবর। এটা এক্সপেনশনের জন্য তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। বাট যারা ব্যাংকিং বিজনেসে জড়িত, ব্যাংকার্স, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের জন্য খবরটা খুব ভালো না। কারণ তারল্য একটা ডিজায়ার্ড লেভেলে তারল্য থাকাটা প্রয়োজন, এবং সেই তারল্যটা ব্যাংকিং খাতকে সচল রাখতে সাহায্য করে এবং সেটা সবসময় একটা কনফিডেন্স বিল্ডিংয়ে সাহায্য করে। কিন্তু এক্সেস তারল্য যেটা আমরা এখন দেখছি, যেটা হলো যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি না থাকার কারণে এবং আরও কিছু কারণে, যেমন গভর্নমেন্ট যে প্রণোদনা প্যাকেজ দিয়েছে সেটার কারণে, তারপরে রেমিটেন্সের একটা বড় প্রভাব আসছে, সব মিলিয়ে যে সারপ্লাস 1,70,000 কোটি টাকার পরিমাণ এখন দেখছি, সেটা কিন্তু ব্যাংকের জন্য এখন কস্টলি হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে 360 দিনের বিল অ্যান্ড বন্ডের যেই ইগুলো আছে 4 বছর 5 বছর, এটা নেমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে আছে, এবং ইন্টারেস্ট রেট ইন সেভিংস যেটা ইনফ্লেশনারি রেটের থেকেও কমে গেছে। তো সব মিলিয়ে এটা
কিছুটা অস্বস্তিকর পরিবেশ হয়েছে ব্যাংকারদের জন্য, বাট এবং সেভার্স যারা স্মল সেভার্স যারা এই তহবিলের যোগান দিয়ে থাকে তাদের জন্য একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাট ফর দ্য ইনভেস্টর দিস ইজ এ বুন অ্যান্ড ফর প্রাইসিং অ্যান্ড এই লিকুইডিটি সাপোর্টটা তাদের জন্য খুব প্রয়োজন ছিল। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা কি ব্যাংকের জন্য সুবিধাজনক না সংকট তৈরি হচ্ছে? শঙ্কা নাই, ব্যাংকের প্রফিটেবিলিটিতে একটু সমস্যা হবে, শঙ্কার কারণ নেই। শঙ্কার কোনো কারণ নাই আপনি বলতে চাচ্ছেন? রাইট। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো জনাব সৈয়দ মাহবুবুর রহমান। একদিকে অতিরিক্ত তারল্য, অন্যদিকে খেলাপি ঋণ, এই উভয় সংকট ব্যাংকিং খাত সামাল দিচ্ছেন কিভাবে? আসলে যে ব্যাপারটা হচ্ছে, আরফান অনেকটাই বলেছে, আমার তারল্য থাকলে যে আমার লেন্ডিং অপরচুনিটি থাকে তা কিন্তু না। আপনি দেখেন যে লেন্ডিং গ্রোথটা কিন্তু কমে গেছে। আমরা ইভেন প্রি কোভিড টাইমও দেখেছি লেন্ডিং গ্রোথটা নামতে নামতে প্রায় 8.5 পৌনে 9 লেভেলে নেমেছে। আমরা মাঝখানে 2 মাস দেখেছিলাম 9 ক্রস করে গেছিল, আবার কিন্তু পড়ে গেছে। সেই 2 মাস যে দেখেছিলাম সেটা বেসিক্যালি স্টিমুলাস প্যাকেজ ডিসবার্সমেন্টের জন্য বেড়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি লেন্ডিং অপরচুনিটি না থাকে তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে লিকুইডিটি ক্যান অলসো বিকাম ফর দ্য ব্যাংকস যে এক ধরনের একটা, মানে যদি আমি ইন্টারেস্ট কমাতে পারি, কিন্তু কত কমাবো? মানুষের তো রিয়েল ইনকাম তো কমতে কমতে এখন ধরেন ইভেন কিছু কিছু ব্যাংক 2.5% 3%ও দিচ্ছে অন দ্য ডিপোজিট, যেখানে আপনার ইনফ্লেশন রেট প্রায় 5.5-6 দিকে আছে। সেখানে যারা স্মল সেভার্স বলেন বা সিনিয়র সিটিজেন্স বলেন, যারা হয়তো শুধুমাত্র এই ইন্টারেস্ট ইনকামের উপরে বাঁচতো, সম্পূর্ণ অনেকভাবে কিন্তু ওদের এফেক্টেড হবে, সে একটা ব্যাপার যাচ্ছে। আর আমাদের ব্যাংকের জন্য যেহেতু আমরা দেখছি আমাদের তো ইনভেস্ট করতে হবে, আমাকে ইনভেস্ট করতে গেলে যেমন ধরেন আমি দেখছি ওভারনাইট চলে গেছে 1-এর নিচে, আমি যদি এখন প্লেসমেন্ট করতে যাই উইথ আদার ব্যাংক সেটা 2-3% চলে এসছে। তো এবং আমি ওখানে আবার দেখছি আমার ল্যান্ডিং অপরচুনিটি তেমন নাই, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আমার রেভিনিউ যে খুব বাড়বে তা কিন্তু না। এবং অন দ্য টপ অফ দ্যাট, যেটা আপনি বললেন যে ঋণের যে কুঋণ, যেটা কুঋণটা যদি অলরেডি আমরা দেখেছি ধরেন লাস্ট প্রায় 9-9.5 দিকে চলে এসছে, এবং এটা হয়তো আসলে রিয়েল সেন্সে স্ট্রেসড অ্যাসেট দেখি এটা আরো বেশি। তো সেখানে কি হচ্ছে, আমার দেখা যাচ্ছে যে আমার যে ডিপোজিটটা আমি নিচ্ছি, টোটাল ডিপোজিটের হয়তো 70% বা 80% ইজ গিভিং মি রিটার্ন, বাকি 20% বা 15% কোনো ব্যাংক হয়তো বেশি হতে পারে, অ্যাটলিস্ট 10-15% অ্যাসেটস আর নট গিভিং রিটার্ন। কিছু কিছু হয়তো এখনো স্ট্রেসড হয় নাই, কিন্তু হয়তো আমাকে ব্লক করে রাখতে হয়েছে, আমি জিরো ইন্টারেস্ট পাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে। তো ইন দ্য প্রসেস আমাদের এফিসিয়েন্সি কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। তাতে করে হচ্ছে আমাদের ওই দেখা যাচ্ছে যে আমি 70 বা 80% থেকে আমি ইনকাম করে যেটাকে রিটার্ন করছি, অন দ্য টপ অফ দ্যাট আবার আমাকে অপারেশন কস্ট কভার করতে হচ্ছে, আমাকে প্রফিট মার্জিন আসতে হচ্ছে। ইট ইজ বিকামিং মোর স্ট্রেসফুল আর কি। যখন আপনার আবার অন দ্য আদার হ্যান্ড ট্রেডও কিন্তু ধরেন ট্রেড অ্যাক্টিভিটিস অনেকটাই কমে গেছে। ইম্পোর্ট যেখানে আগে 4-5 বিলিয়ন হতো সেটা নেমে আসছে $2 বিলিয়ন। এক্সপোর্টও অলমোস্ট অনেক কমে গেছে। তো আমার দেখেন আজকে আমার বিওপি হ্যাজ ইমপ্রুভড, আমার কারেন্ট অ্যাকাউন্ট ইফ আই এম নট রং হ্যাজ বিকাম সারপ্লাস, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ $42 বিলিয়ন হয়ে গেছে। তো এগুলো নাম্বার শুনতে ভালো শোনা যায়, কিন্তু আমার ইকোনমি মুভমেন্টের জন্য আমার ইনভেস্টমেন্ট না হয়। এখন ধরেন ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা দেখি মূলত ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার। আজকে ওয়ার্কার ফাইন্যান্সিং হ্যাজ বিকাম দি মোস্ট ইম্পর্টেন্ট রেভিনিউ আর্নিং সোর্স ফর দ্য ব্যাংক। অন্যান্য কিন্তু আমাদের স্ট্যাগনেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু অলমোস্ট স্ট্যাগনেটেড। এক্স্যাক্টলি। আমরা অতীতেও কিছু ব্যাংকের ঋণ প্রদানের ক্ষেত্রে আগ্রাসী ভূমিকা দেখেছি, তারল্য আরো বেড়ে গেলে কি সে ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে? এটা ধরেন আমাদের এখানে কিন্তু অনেক আরো বেশি কেয়ারফুল হতে হবে, কেননা ওই সময় যেটা ছিল সেই সময় কিন্তু নর্মাল টাইম ছিল, আপনার কোনো কোভিড ছিল না, অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, প্রতি বছর আমাদের প্রবৃদ্ধি বাড়ছিল, সেটা এক সময় ছিল। কিন্তু এখন কিন্তু সময় অন্যরকম। কোভিড কিন্তু যেটা আপনি একটু আগে বলেছেন প্রথমে, যে কোভিড কিন্তু আরো বিকামিং ভেরি সিরিয়াস, ইজ টেকিং এ ডিফারেন্ট টার্ন। আমরা ইউকেতে দেখছি ইকোনমি স্ট্রাগলিং নাও, যেহেতু ইউকে অলমোস্ট বর্ডার গট ক্লোজড। সো আমাদের কিন্তু একটা বিরাট মার্কেট কিন্তু ইউকে আসবে। সো আমাদের এখানে উই নিড টু বি মোর কেয়ারফুল, কারণ আগের মতো আগ্রাসী হলে হবে না। এট দ্য সেম টাইম কাস্টমার তো নিবে না। ওই সময় যেটা ছিল, কাস্টমার যেটা করেছিলেন, ওনারা তারল্য যখন বেড়েছিল ওনারা করেছিল হাই কস্টটাকে ছেড়ে দিয়ে লো কস্ট নিয়ে ওনারা চালাচ্ছিল। কিন্তু এখন এই সময় যে দেখা যায় বিকজ অফ লোয়ার ডিমান্ড, কিন্তু আশঙ্কার কথা যেটা, যারা নিয়মিত খেলাপি তাদেরকেই কিন্তু আবার ঋণের ক্ষেত্রে দৌড়ঝাঁপ করতে দেখছি আমরা। তো সেটা আসলে ব্যাংকিং সেক্টরের জন্য কতটুকু সুখবর আসলে, কিংবা এটা আসলে যতটা বিভিন্ন পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়াতে, সেটা কিন্তু সেরকম না। আমার কলিগ আছেন আরফান অলসো মাইট অ্যাড টু দ্যাট, বাট আমাকে যত মনে হচ্ছে এটা বাইরে বরঞ্চ বেশি প্রচার হচ্ছে। আমরা কিন্তু ব্যাংকাররা
আমরা উই আর বিকিং মোর ক্রিটিক্যাল মোর, আমরা এখানে কিন্তু ডিলিজেন্স অনেক বেশি হচ্ছে। এমন না যেটা হয়েছে সেটা হয়তো কিছু কিছু ব্যাংকে হয়েছে, কিছু কিছু পার্টিকুলার সেক্টরাল ব্যাংকে হয়েছে, কিন্তু ইন জেনারেল কিন্তু আমরা চেষ্টা করেছি যত প্রুডেন্টলি লেন্ডিং করা যায়। আমরা কিন্তু আপনি দেখেন এটা কিন্তু গত কয়েক বছরে জিনিসটা খারাপ হয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আমরা দিয়েছিলাম, এবং এর মূল একটা কারণ, অনেক ধরনের কারণ আছে, তো সেটা আমরা নাই গেলাম এই মুহূর্তে। আমরা চেষ্টা করছি যাতে করে ব্যাংকিং সেক্টর ভালো থাকে, বিকজ অর্থনীতি যদি আমাকে চালাতে হয়, ব্যাংকিং সেক্টর নিডস টু বি গুড এন্ড নিডস টু বি অলসো ভাইব্রেন্ট। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। জনাব মনিরুল আলম, বড় শিল্প খাতে কিংবা এসএমই ও কৃষি খাতে প্রণোদনা আওতায় দেওয়া ঋণের যথাযথ ব্যবহার যদি না হয়ে থাকে, তার কি ধরনের প্রভাব আর্থিক খাতে পড়তে পারে? যেটা আমি শুনছিলাম 102 বিজ্ঞ ব্যাংকার আছেন, তো ওনারা অর্থনীতি বেশি কাজ করেন। আমার যেটা হচ্ছে ডেফিনেটলি এটা এই স্টিমুলাস প্যাকেজ ডেফিনেটলি হেল্প করেছে, কারণ আমরা যে ধরনের সংখ্যা, ইভেন কোভিড এখনও চলছে, আমরা কোভিডের মধ্যেই আছি, যে ধরনের সংখ্যা করেছিলাম কিছুটা কিন্তু মানুষের তারল্য আছে মার্কেটে, মানুষের কিন্তু ডিসপোজেবল ইনকাম কিছুটা আছে এখনও। সো ডেফিনেটলি এটা যদি আমার এসএমই খাতে বলেন এবং কৃষি খাতে তো এবার বলি যে অনেকটা বিপ্লবী হয়ে গেছে, কারণ এই যে রাইট টাইমে সরকারের যে প্রণোদনাগুলো আসাতে কৃষকরা কিন্তু এই সময় ঝাঁপিয়ে পড়েছে, এবং যেন তার কিন্তু সুফলও পাচ্ছি আমরা ইতিমধ্যে। মার্কেটে কিন্তু আমাদের দেখা যাচ্ছে সাপ্লাই অনেক বেড়ে গেছে, এবং জানেন যে কোনো কারণ হোক একটু চালের দামও বাড়ছে, কৃষকের কিছু কথা বলি গ্রাম অঞ্চলে, ডেফিনেটলি তারাও বেশ হ্যাপি, বিকজ এর আগে যে প্রাইস পেতো এখন পাচ্ছে। সো সব মিলিয়ে যেটা হচ্ছে যে অর্থনৈতিক সরকার যেরকম চাচ্ছেন যে একটা প্রণোদনামূলক মার্কেট এবং একটা তারল্য তৈরি করা, কনজিউমার্স মার্কেট ক্রিয়েট করা, ডেফিনেটলি, এবং সে কারণেই যেটা বললাম যে এই ক্রাইসিসের মধ্যেও ইন্স্যুরেন্স গ্র্যাজুয়ালি পিকিং আপ, দ্যাট মিনস পিপল হ্যাভ সাম সারপ্লাস ইনকাম। আবার যেটা বললাম যে ব্যাংকিং ক্ষেত্রে যেটা হয়েছে যে ব্যাংকিং খাতে যারা বলছেন যে ইনফ্লেশন নিচে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম হয়ে গেছে। সো আমাদের মার্কেটিং পিপল যারা কাজ করছে তারা কিন্তু এখন অনেকটা গ্র্যাব করছে এই ওপেন মার্কেটটাকে, এই টাকাটাকে ইন্স্যুরেন্স মার্কেট কিন্তু আহ্বান করছি আমরা, যে এখন দেখো তুমি ওখানে অলমোস্ট সেম হয়ে দাঁড়িয়েছে এখন, কারণ আমরা হচ্ছে যে বলে যে মানে প্রসপারিটি অ্যান্ড প্রোটেকশন নিয়ে কাজ করি। সো এখানে কিন্তু আমাদের যে কারণে কিছু হয়তো ব্যাংকের টাকা, কিছু হয়তো ইন্স্যুরেন্স কোম্পানিতে আসা শুরু হয়েছে বিকজ অফ দ্য ইন্টারেস্ট রেট এফেক্টটা। সব মিলিয়ে আমি মনে করি যে বর্তমান যে এসএমই বলেন এবং কৃষিখাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে তার সুফল আমরা পাচ্ছি। আমরা যদি জানতে চাই যে ইন্স্যুরেন্স খাত এই করোনার সময়ে কোন কোন জায়গায় কোন কোন খাতে বিনিয়োগ করছে? আমি যেটা মনে করি যে ইন্স্যুরেন্স খাত আসলে আমাদের খুব রেস্ট্রিক্টেড, আমাদের ইনভেস্টমেন্ট আসলে আমাদের ওখানে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু খুব ভেরি কি বলবো যে স্ট্যাটুটরি ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে, যেমন আই ক্যান ইনভেস্ট অ্যারাউন্ড 20% ব্যাঙ্কিং আর 10% ইন লিজিং কোম্পানিতে, আমরা 20% পারি আমাদের রিয়েল এস্টেটে, আবার হয়তো বাকি 30% পারি আমি সরকারি খাতে। তো ডেফিনেটলি সব জায়গাতে আসলে আমরা যেটা বলি যে আমাদের যদি বলে যে এই যে ইন্টারেস্ট রেট কমানোর কারণে আমাদের এফেক্ট কী হয়েছে, বিকজ দ্য প্রোডাকশন দ্যাট উই হ্যাভ মেড, বিকজ ইন্স্যুরেন্স কোম্পানি জানেন যে আমরা যে কাজ করি, যে প্রোডাক্ট সেল করি, উই আর মেকিং কমিটমেন্ট ফর 10 years 20 years, ইটস এ লং টার্ম। সো দ্য প্রোডাক্ট দ্যাট হ্যাজ বিন অ্যাজিউম যে এই রেট অফ ইন্টারেস্ট আমরা আর্ন করবো, ইল্ড এরকম থাকবে, তার উপর বেসিক্যালি আমরা প্রোডাক্টগুলো প্রাইসিং করা, এই মুহূর্তে এসে আমরা এখনও অ্যাডজাস্ট করছি না, বাট উইল নিড টু রিভিউ দ্য প্রিমিয়াম রেটস, বিকজ এখন যদি আমার যদি প্রজেক্টেড ইনকাম যদি না আসে সো আমার প্রিমিয়াম রেটটাকে রিভাইজ করতেই হবে। সো করোনার এই প্যান্ডেমিক যদি, এই মহামারী যদি দীর্ঘায়িত হয়, তাহলে আপনারা কি করবেন? আপনাদের কি পরিকল্পনা হবে? মানে এটা আসলে আমরা ডেফিনেটলি এটা আসলে আমাদের মতো প্রতিটা কোম্পানিকে আসলে খুব ভাবিয়ে তুলেছে, কারণ আপনাদের তো নিশ্চয়ই একটি প্ল্যান থাকতে হবে। হ্যাঁ, সেটাই, যেটা হচ্ছে আমরা একটা প্রজেকশন করেছি যে কতটুকু আমাদের প্রতি মুহূর্তে আমরা রিভিউ করছি, যে নর্মাল টাইমে যে ধরনের ক্লেম হতো, ধরেন ইন টার্মস অফ ডেথ অর ইন টার্মস অফ মেডিকেল ক্লেম, তো দেখছি যে আমরা দেখছি কত পার্সেন্ট এক্সট্রা আসছে, ডেফিনেটলি ইজ কামিং, বাট এখনো পর্যন্ত এটা সহনশীল পর্যায়ে আছে। উই আর ভেরি লাকি যে যদি ইউরোপ আমেরিকার মতো হতো তাহলে এবার ডিজাস্টার হয়ে যেত আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য, বাট উই আর লাকি যে আমাদের এখানে আমরা এখনও সাস্টেন করছি, যেটা এইভাবে যদি প্রিভেল করে, যদি এইভাবে থাকে, তাহলে আমার হয় দিস ওয়েভ ইজ গোয়িং টু সাস্টেন বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। জি, ধন্যবাদ জনাব আরফান আলী। ভালো এবং নিয়মিত গ্রাহকরা নতুন করে ঋণ নিতে না চাইলেও অভিযোগ রয়েছে যে দাগি এবং চিহ্নিত খেলাপিরা ঋণের জন্য রীতিমতো দৌড়াদৌড়ি করছে এবং চাপ প্রয়োগ করছে একরকম, যেটা আমাদের মিডিয়াতে কিংবা পত্রিকাতেও এসছে এবং গণমাধ্যমে এসছে, এমনকি হুমকি দেওয়ারও অভিযোগ আমরা দেখেছি। এটাকে আপনারা কিভাবে দেখছেন? এই আর্থিক সেক্টর কিংবা ব্যাংকিং সেক্টরের জন্য কতটা ঝুঁকি তৈরি করছে, এটাকে সামাল বা দিবেন কিভাবে কিংবা দিচ্ছেন কিভাবে? এটা তো আমাদের মানে যেই ব্যাংকিং সেগমেন্টের বিশেষ করে যে হ্যাবিচুয়াল ডিফল্টার যারা, তাদের তো এরকম সিজনাল থাকে, সুযোগ সুবিধা নেবার একটা প্রবণতা থাকে। বাট আমাদের ব্যাংকারদের যে এখন একটা এসেছে, ব্যাংকাররা কিন্তু যথেষ্ট সতর্ক, এবং বাংলাদেশ ব্যাংকের যেই
এই ক্রেডিট লেন্ডিংয়ের যে ক্রাইটেরিয়া, গ্র্যান্টিং ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে, সেটা যদি কেউ ফলো করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এদেরকে ফিল্টার আউট করা যায়। এবং টুডে টুমরো আমাদের এটা করতে হবে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। এবং ভালো গ্রাহক যারা, তাদেরকে কিন্তু নার্চার করা প্রয়োজন, কারণ এই মন্দের ভাগে পড়ে ভালো উদ্যোক্তারা হারিয়ে যাচ্ছে, কারণ তারা কম্পিট করে টিকতে পারছে না। এই কথাটা কিন্তু আমরা প্রায়ই শুনি যে যারা ভালো উদ্যোক্তা তারা কিন্তু প্রাইসিংয়ে, মার্কেটিংয়ে নিরুৎসাহিত হচ্ছে। সুতরাং তাদেরকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট লেন্ডিং ক্রাইটেরিয়া ফলো করা দরকার, এবং সেটা করলে পরে অটোমেটিক্যালি যারা ঋণ খেলাপি হচ্ছেন তারা আর দ্বিতীয়বার তৃতীয়বার পাওয়ার কথা না, এবং পাবেন না। এটা হবে। আমরা যতই মানে নিরাশার কথা অনেক শুনি, কিন্তু আমরা আশাবাদী যেটা, যে পরিবেশ পরিস্থিতি অবশ্যই চেঞ্জ হবে অ্যান্ড ইন ফেভার। ঋণ খেলাপি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? করোনার কারণে কি ধরনের প্রভাব পড়তে পারে এই খেলাপি ঋণে? ঋণ খেলাপি একটা তো প্রবণতা যেটা হচ্ছে যে দেয়ার আর রিজনস কতগুলো আছে, প্র্যাকটিক্যালি আমরা তো বুঝি যে মানে ঠিক চলছে না, মন্দার কারণে চলছে না। মানে কিছু কিছু ব্যবসা, ধরেন হোটেল ব্যবসা, অনেকগুলো ব্যবসা আছে যে ব্যবসাতে আসলে তারাই কোনোভাবে সার্ভিস ইন্ডাস্ট্রি কোনোভাবেই সার্ভিস করছে। আবার প্রোডাক্ট যেমন ফুড প্রসেসিং অ্যান্ড আদার কিছু কাজ আছে যেগুলোতে বেটার হয়েছে। এখন কথা হচ্ছে যে ওগুলোতে আমাদের অবশ্যই ব্যাংকার হিসেবে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। সেইটা হলো অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে। আমি যেটা বলতে চাই যে ব্যাংকারদের এইটুকু তো থাকবেই, যে ডিসক্রিশন থাকবে, যে কোথায় আমরা দেখতে পাচ্ছি সুযোগ, কোথায় আমরা দেখতে পাচ্ছি অ্যাবিউজ। সুতরাং সুযোগ যেখানে আছে সেখানে আমরা এগিয়ে। আমরা তাছাড়াও দেখেছি যে অনেক অনলাইনেও এখন আপনার কেনাকাটা হচ্ছে, যারা ফুড কিংবা অন্য কোনো পণ্য নিয়েও আসছে, যাদের আসলে প্ল্যাটফর্মটা ছাড়া আর কিছু নেই, তারা কিন্তু আপনার জাস্ট মধ্যস্থতা করছে, জাস্ট আরেক জায়গা থেকে নিয়ে পৌঁছে দিচ্ছে। তাদেরকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? কারণ এই জায়গায় অনেক রকম ঝুঁকির কথা আমরা শুনেছি। এখানে ঝুঁকি আছে, বাট এটা কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট। আমাদেরকে এটা ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে যত ডাইভার্সিফাই করা যায়, যত ফ্র্যাগমেন্টেড করা যায়, তত কিন্তু বেটার। আপনি ভালো করে লক্ষ্য করেন, ফিউ বড় বড় কোম্পানির কাছে যদি আমরা জিম্মি হয়ে পড়ি তাহলে কিন্তু প্রাইস ম্যানিপুলেশন হবে। আমরা যখন এই প্ল্যাটফর্মে ছড়িয়ে যাব তখন কিন্তু প্রাইস ম্যানিপুলেশন কম হবে। বিশেষ করে আমি বলতেই পারি যে কিছু কিছু প্রোডাকশন, ধরেন কাপড়ের ব্যাপার থাকতে পারে, খাদ্যদ্রব্যের ব্যাপার থাকতে পারে, যত ফ্র্যাগমেন্টেড সাপ্লাই চেইন হবে তত রিস্কটা কম থাকবে। কিন্তু কোয়ালিটিটা এনশিওর করবেন কিভাবে? কোয়ালিটিও আসে, কারণ বিভিন্ন কমপ্লেইন কিংবা অভিযোগ আসছে যে এগুলোর সাথে সাথে সেগুলোর আসলে মান নিয়ন্ত্রণের একটি সংখ্যা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টাকা পরিশোধ করেছে কিন্তু জিনিসটা পাচ্ছে না। গভর্নমেন্ট তো এখানে মাঝে মধ্যে ইন্টারভেন করছে। ইট ইজ এ গুড আইডিয়া যে এটা কিন্তু ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজে এই ধরনের ইন্টারভেনশন আসবে, এবং যারা এই রেগুলেশনের মধ্যে থেকে কাজ করবে তারা বড় হবে, আর যারা রেগুলেশন মানবে না তারা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে। জি, ধন্যবাদ। সৈয়দ মাহবুবুর রহমান, ইউরোপ জুড়ে করোনার দ্বিতীয় ওয়েভের মধ্যেই নতুন স্ট্রেইনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর এসেছে। এমন বাস্তবতায় করোনার সংকট দীর্ঘমেয়াদী হলে তার কী ধরনের প্রভাব দেশের আর্থিক খাতে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থায় উপর পড়তে পারে, আমরা শুনব একটি বিরতি নিয়ে এসে। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি আর্থিক খাতে করোনার প্রভাব ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মাহবুবুর রহমান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে ইউরোপ জুড়ে করোনা দ্বিতীয় ওয়েভের মধ্যেই যদি করোনা ভাইরাসের এই দুর্যোগটা যদি দীর্ঘায়িত হয় কিংবা এটা যদি আরও লিঙ্গারিং করে, তাহলে পরে আসলে বাস্তবতাটার কি হবে, আর্থিক খাতে এর কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আসলে আমরা এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু একটা দেশ হিসাবে কিন্তু খুব ভালো ম্যানেজ করছে। মোটামুটি আমি বলবো ফান্ডামেন্টালস গুলো বেশ ভালো, আমাদের গ্রোথও ভালো, আমাদের নাম্বারস গুলো বেটার। কিন্তু সামনের সময় যেমন ধরুন ব্যাংকিং ব্যবস্থা যেটা হয়েছে কি, ব্যাংকিং তো ইনফ্যাক্ট প্রি কোভিড থেকেই তো একটু আর্থিক সমস্যা ছিল। আপনারা জানেন যে আমাদের যেহেতু খুব ফ্র্যাগমেন্টেড ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাংকগুলো, আমাদের এখন 61টা ব্যাংক কিন্তু।
সো ব্যালেন্স শিট কিন্তু মোটামুটি খুব বেশি না, আমরা রাফলি 2-3% কিন্তু হচ্ছে, এক্সেপ্টিং ফিউ ব্যাংক, সবারই কিন্তু ধরেন 2-4% হচ্ছে এভারেজ শেয়ার যদি আপনি চিন্তা করেন। সো ভেরি স্মল ব্যালেন্স শিট। সো যেহেতু স্মল ব্যালেন্স শিট, কোনো একটা বড় ধাক্কা সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আসলে নাই, এটা হচ্ছে বড় জিনিস। তো এখন কোভিড হওয়াতে যেটা হয়েছে, আপনারা জানেন যে একটা পেমেন্ট পজ যাচ্ছে কিন্তু এখন, এবং এই পেমেন্ট পজটা কিন্তু অলরেডি ডিসেম্বর পর্যন্ত আছে, এবং শোনা যাচ্ছে বিভিন্ন আপনাদের এই প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন শুনতে পাচ্ছি যে একটা হয়তো প্রেশার আসছে যে এটাকে আরো বাড়ানো যায় কিনা, আরো 3 থেকে 6 মাস বাড়ানো যায় কিনা। এখন ধরেন এই 3 থেকে 6 মাস বাড়ানো, অবশ্যই আমরা বুঝতে পারি যে এটা যৌক্তিকতা আছে, অবশ্যই আছে, কিন্তু এইভাবে বাড়লে ধরেন যে যাদের, এর মধ্যে কিন্তু আবার এটাও বলি যে এই যখন পেমেন্ট পজ ছিল, এর মধ্যে কিন্তু অনেক কোম্পানি কিন্তু পেমেন্ট করে গেছে, এর মধ্যে বেশ কোম্পানি কিন্তু ভালোও করছে, কিন্তু কিছু কোম্পানি করছে না, আবার কিছু কোম্পানির সুযোগও নিচ্ছে। এখন যেটা হবে, ধরেন আজকে ডিসেম্বরের পরে যদি পেমেন্ট পজ উঠে যায় বা আর যদি এক্সটেন্ডেড হয়, তখন হবে এই সব কোম্পানি কিন্তু এই যে পেমেন্টটা দিল না, এটা কিন্তু একটা চাপ থাকবে। এখন এই চাপটা থেকে বেরিয়ে আসতে গিয়ে হয়তো আমরা রিস্ট্রাকচার করবো, রিস্কেজুলিং করবো, এক্সটেনশন করব। এখন কিছু কোম্পানি হয়তো ভালো করবে, হয়তো মেবি তারা হয়তো ফিরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়াবে, কিন্তু কিছু কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। বিশেষ করে আমরা যদি স্মল মিডিয়াম দেখি, তারা হয়তো অনেকেই হয়তো একটা সিগনিফিকেন্ট পিস কিন্তু হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না। তাতে করে হবে কি, এই যে ব্যাংকের যেখানে অলরেডি একটা মানে পোর্টফোলিওতে একটা হিট আগে থেকেই ছিল, সেখানে কিন্তু হিটটা এসে পড়বে। এবং আপনি যেটা বললেন যে আমরা যদি ইউকেতে দেখি, ইউকে কিন্তু অলরেডি কর্ডন হয়ে গেছে, আর এখানে কিন্তু ইউকেতে কিন্তু এখন বেরোতে পারছেন, ঢুকতে পারে, সেখানে কিন্তু দেখেন, এবং ইউকে কিন্তু আমার ওয়ান অফ আওয়ার মেজর ডেস্টিনেশন ইন টার্মস অফ এক্সপোর্ট। এবং শুধু তাই না, রেমিটেন্সও কিন্তু সিগনিফিকেন্ট পিস, প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স কিন্তু ইউকে থেকে বাংলাদেশে আসে। তো দুই জায়গায় কিন্তু আমাদের একটা ইম্প্যাক্ট পড়বে। তাতে করে কি হবে, তাতে করে ধরেন আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি গুলো, যে এখন দেখা যাচ্ছে স্পেন হয়তো তার এই হলিডেটা আলটিমেটলি মার্চ পর্যন্ত ইনক্রিজ করতে পারে, তারপরেও যেতে পারে। এখন ভ্যাকসিনেশনটা কত র্যাপিডলি এটাকে আসলে করা যায়, ভ্যাকসিনেট করা যায়, এবং কত তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়া যায়, সেটা নির্ভর করবে, তার উপর নির্ভর করবে আমরা কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবো। এবং একটা কথা শোনা গেছে, সম্ভবত সিডিসি বলেছে যে যতক্ষণ পর্যন্ত 75% যে ওয়ার্ল্ড পপুলেশনের না ভ্যাকসিনেটেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উই আর নট গোয়িং টুয়ার্ড। এখানে কিন্তু মাহবুবুর রহমান, আপনার আরেকটি সংকট আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক নাগরিক ভ্যাকসিনও নিতে চাচ্ছে না, তারা একরকম অনীহা দেখাচ্ছে, তাহলে তো সেটা আরো দীর্ঘায়িত হবে। হ্যাঁ, ইউ রাইট, সেটা বললাম, যেখানে সিডিসি যেখানে বলেছে যে 75% আমাদের বৈশ্বিক যেটা আছে সেই পপুলেশন না নেয়, তাহলে কিন্তু ইউ আর নট গেটিং ব্যাক টু নর্মাল। তার মানে কি, আপনাকে এই প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে, এই প্রোটেকশনের মধ্যে কিন্তু এগোতে হবে। তার মানে কি, আপনি ফুল ফ্লোতে আসতে পাচ্ছেন না, আপনাকে একটা লিমিটেড এনভায়রনমেন্টে কাজ করতে হবে। তার মানে আপনি হয়তো আপনার যে গ্রোথ বা যেভাবে আপনি ইকোনমিতে ঘোরাতে যাচ্ছেন, সে পারবেন না। যদি না পারেন তাহলে কি হবে? আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমাদের দেশে চিন্তা করেন যে মানুষের যে পার্চেসিং পাওয়ার পড়ে যাচ্ছে, মানুষ অনেকেই কিন্তু চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, মানুষজন শহর চেয়ে গ্রামে চলে যাচ্ছে, মানুষের যদি পার্চেসিং পাওয়ার কমে যায়, সাথে সাথে ডিমান্ডটা কিন্তু কমে যাবে। এখনো আমরা চলে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন না, অর্থনীতিবিদরা কিন্তু বলছেন যে মানুষের হাতে টাকা দিতে হবে, so that they keep on buying. যদি আপনি কিনতে থাকেন, আপনি ডিমান্ডও থাকবে, ডিমান্ড উইল কিপ দ্য প্রোডাকশন ইন প্লেস। যদি আপনি ডিমান্ডটা না রাখতে পারে, তাহলে কিন্তু প্রোডাকশনটা পড়ে যাবে। আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটির প্রায় 70% কিন্তু লোকাল মার্কেট ডিপেন্ডেন্ট। সো আমাদের লোকাল মার্কেটকে যদি আমরা ভাইব্রেন্ট রাখতে পারি, ইনশাল্লাহ আমরা এটাকে পার করতে পারবো। কিন্তু এক্সপোর্ট মার্কেটের ডিপেন্ডেন্সে থাকে, ওনারা যদি ধরেন আজকে এই ধরেন আমরা যদি প্রিমার্ক বা এই আপনার মার্কস স্পেন্সার, যারা আমাদের মেজর ওয়ালমার্ট, এরা যদি আপনার ওদের কেনা না করতে পারে, অবশ্যই আবার অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি অনলাইন বা ই কমার্সে কিন্তু প্রচুর কেনাকাটা হচ্ছে, কিন্তু এরা আবার সেম ডিফারেন্ট মার্কেট চ্যালেঞ্জ কিন্তু ইভলভ করছে, সেটা চলবে। এখন এর মধ্যেই হয়তো কারেকশনটা হবে। এই সময়টা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল টাইম। এই সময়টা আমরা যদি ঠিকমতো খেলতে পারি, নেভিগেট করতে পারি, উইল কাম আউট সাকসেসফুলি। জি, আসলে কিভাবে আমরা খেলতে পারবো সেটার উপরই সবকিছু ডিপেন্ড করবে, যেটা বোঝা যাচ্ছে আর কি। জনাব মনিরুল আলম, করোনার এই দুর্যোগে দেশের বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক রাখার উপায় কি, কিভাবে গতি সংস্কার করা যেতে পারে এই সেক্টরে, আপনার পরামর্শ শুনতে চাই। না, এই মুহূর্তে যেটা বললেন যে আসলে দুজন বিজ্ঞ ব্যাংকার যেখানে আছেন, ওনারা যেটা বলছিলেন, ডেফিনেটলি দে ইনভেস্ট। অ্যাকচুয়ালি হোয়াট ইউ ডু, উই জেনারেট মানি ফ্রম দ্য মার্কেট
ইন্স্যুরেন্স কোম্পানি যেটা করে থাকি। সো যদি বলি ক্যাশ ফ্লো ব্যাপারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আমি যেটা বলি যে ডেফিনেটলি যেটা সবাই বলে আর কি, যে ইন্স্যুরেন্স যে দেশের ইন্স্যুরেন্স যত উন্নত অর্থনৈতিক খাত ততটা উন্নত হয়। সো যেটা হচ্ছে আমাদের দেশে মানে ভার্চুয়াল যে কারণেই হোক আমাদের দেশে আসলে এন্ডোমেন্ট প্ল্যানগুলো সবসময় চলছে। সো ইন্স্যুরেন্সটাকে অ্যাট্রাকটিভ করার জন্য যদি বলি যেটা মানি একটা কালেকশনের একটা মাধ্যম হতে পারে, যেটা ব্যাংকে রেখে ব্যাংক ক্যান ইনভেস্ট ইন দিস সেক্টর ক্যাশ ফ্লোতে। সো ডেফিনেটলি আমি মনে করি যে নতুন প্রোডাক্ট আনা দরকার অ্যাট্রাক্ট, বিশেষ করে এই সময়ে যেখানে মানে আমাদের অর্থনৈতিক একটা তো আছে, কিন্তু এই মানে যদি ইন্ডিভিজুয়াল লেভেলে যারা সামাজিক লেভেলে যদি তাদের স্টেবিলিটি আনতে হয় ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল মিটিগেটিং দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক অর মিটিগেটিং হেলথ রিস্ক ফ্যাক্টর, তো এইখানে লো কস্ট কিছু আমাদের হেলথ প্রোডাক্ট আনতে হবে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। এখানে রেগুলেটরের কথা বলছেন এবং আমরাও যারা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যারা আছি আমরা বলছি এখন এই মুহূর্তে টার্ম ইন্স্যুরেন্সটা দরকার, লো কস্ট হাই কাভারেজ দরকার, সেই একটা সেম টাইম হেলথটাকে বান্ডেলিং করা দরকার, বিকজ এখন লাইফ অ্যান্ড হেলথ বোথ ইজ দ্য ইম্পর্টেন্ট। বিকজ এই কোভিড সিচুয়েশনে আমাদের আসলে দুটো রিস্কই আছে। সো হয়তো মর্টালিটি আমাদের কম আছে, বাট মেডিকেল এক্সপেন্সেস আর ভেরি হাই। সো এখন আউট অফ পকেট যেটা হচ্ছে 70%, আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স আছে 70% এক্সপেন্সেস আর মেড বাই আউট অফ পকেট। এবং এটা মানুষের অনেক হয় যে এই পরিস্থিতিতে অনেকে কিন্তু আবার এই স্বাস্থ্যগত কারণেই কিন্তু অনেকে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট নিচে পড়ে যাচ্ছে। সো এই অর্থের মানে ফলো আনতে গেলে ডেফিনেটলি ইটস গোয়িং টু বি এ জয়েন্ট এফোর্ট ফ্রম দ্য ব্যাঙ্কিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। সো আমরা রিসেন্টলি যেমন ব্যাঙ্ক এক্সচেঞ্জ ব্যাপারটাও আসছে। সো চ্যানেল ডেভেলপমেন্টের ব্যাপারটা কোভিডের সময় আসলে খুব বড় জরুরি হয়ে দাঁড়িয়েছে। অনলাইন প্ল্যাটফর্মটা আনা দরকার। সো এইগুলো সব কিছু মিলে আমার মনে হয় কোভিড মোবাইল আসলে চ্যানেল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমরা মনে করি আমাদেরকে এগিয়ে যেতে গেলে এই চ্যানেল ডেভেলপমেন্ট, অনলাইন টাচ মানে কন্ট্যাক্টলেস সেল সার্ভিস, সেলস অ্যান্ড সার্ভিস বোথ এনশিওর করতে হবে। জি, ধন্যবাদ জনাব আরফান আলী। পুনর্দনের আয়তায় দেয়া যে ঋণ সেটা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যেতে পারে কিভাবে? ধন্যবাদ আপনাকে। প্রণোদনার টাকা যেভাবে করে আমরা ডিস্ট্রিবিউট করেছি সেটা নিশ্চিতভাবেই সেগমেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়েছে। সেটা এখন কথা হয়েছে যে মানে প্রাইসিং, প্রণোদনা খেয়াল করবেন, প্রণোদনার ব্যাপারটা হচ্ছে কিছুটা এডিশন কিছুটা প্রাইসিং। এই প্রাইসিংটা যেহেতু লো, এই কারণে ব্যবসায়ীরা নিশ্চিতভাবেই এটা নিয়ে সঠিক ব্যবহারই করেছেন, এবং তারা যেই বিভিন্ন অংশে যেখানে তাদের অসুবিধা আছে সেই অসুবিধাগুলোকে কাটিয়ে উঠবার জন্য কাজ করেছেন। আমরা যেটা লক্ষ্য করেছি যে এই প্রণোদনা প্যাকেজের সবচেয়ে বড় একটা হলো ব্লেসিং হলো যে লোকজনকে এনগেজ করতে পারা। এই প্রণোদনার কারণেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি যদি খেয়াল করেন, প্রথম যখন হলো এবং সরকারের এই যে ঘোষণা, খুব দ্রুত একটা ঘোষণা বেতন দেওয়ার ব্যাপারটি অনলাইনে, এবং তখন থেকে কিন্তু গার্মেন্টসের ওয়ার্কারদের মধ্যেও একটা ভালো সাড়া ছিল এবং উদ্যোক্তারাও এটাকে এগিয়ে আসছে। আই মিন এন্টারপ্রেনার্স, গার্মেন্টস ওনার্স। সেম থিং অন্যান্য বিজনেসেও আমরা দেখেছি যে যখনই প্রণোদনা ঘোষণাটা আসছে তখন লোকজন উৎসাহ নিয়ে এগিয়ে আসছে। এটা স্বাভাবিকভাবে মনে হয়েছে যে প্রণোদনার যে উদ্দেশ্য সেটা নিশ্চিতভাবেই কার্যকরী হয়েছে, এবং এই উদ্দেশ্যের কারণেই আমাদের গ্রোথ পোটেনশিয়াল যেটা ছিল, যদিও টোটালটা অ্যাচিভ করা সম্ভব হয়নি, বাট আমরা কিন্তু উই আর অ্যাহেড অফ দ্য কার্ভ। অনেক দেশের থেকেই আমাদের জিডিপি গ্রোথ প্রসপেক্ট এখনও অনেক ভালো, আমাদের কার্যক্রমের যেই ইন্ডেক্স যেটা সেটা বেটার, এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এখনও কিন্তু পিক আপ করছে। আপনি যদি চারদিকে দেখেন, যে কনস্ট্রাকশন দেখেন ভালো চলছে, পূর্ণোদ্যমে চলছে, এগ্রিকালচার ভালো চলছে, এগুলো কিন্তু তেমনভাবে এফেক্টেড হয়নি। এফেক্টেড এ ফিউ সেগমেন্ট, সেটা আলাদা করে অ্যাটেনশন দিলে হয়তো তাদেরকে অ্যাড্রেস করা সম্ভব হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, খেলাপি ঋণ বাজারে মূল্যস্ফীতির সংখ্যা, অতিরিক্ত তারল্য এবং বিনিয়োগের নেতিবাচক প্রবণতা বিবেচনায় রেখে আপনি যদি বলেন করোনার দুর্যোগে ব্যাংকিং খাতের স্বাস্থ্য ঠিক রাখতে করণীয় কি, আপনাকে শুনিয়ে আমাদের আজকে এই আলোচনা শেষ করব। আসলে করণীয়টা বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের ব্যাংকারদের প্রত্যেকটা কাস্টমার এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের মনে হয় এখন থেকে মনিটরিং করা উচিত। আমার কোন কাস্টমারটা স্ট্রেসড হয়ে আছে এবং কোন পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে সমস্যা হচ্ছে, এইভাবে আমাদেরকে নার্চারিং করতে হবে। আমি যেটা বলছিলাম যে একটা যে পেমেন্ট পজ, এই পেমেন্ট পজটা ব্ল্যাঙ্কেট না হয় হয়তো উই ক্যান থিঙ্ক অফ যে এটা কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য, কোনো পার্টিকুলার কিছু ওইভাবে না করলে, ধরেন আমি যেটা বলেছি একটু যে আমাদের কিছু কিছু কাস্টমার কিন্তু আর ডুইং ওয়েল,
এবং তারা কিন্তু পেইং অন টাইম। এবং এখানে কিন্তু কিছু কিছু যেটা বারবার বলা হয় যে হ্যাবিচুয়াল ডিফল্টার যারা আছে, যেটা আপনারা সব বলেন যে কেউ অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা, ওনারা হয়তো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হয় যে এখানে বাংলাদেশ ব্যাংক, আমরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আমাদের একসাথে বসে আমাদেরকে দেখতে হবে আসলে কোথায় কোথায় আমাদের মানে অ্যাড্রেস করতে হবে। স্টিমুলাস প্যাকেজ যেমন যেটা আরফান বললেন যে স্টিমুলাস প্যাকেজ ডেফিনেটলি হেল্প করেছে, বাট স্টিমুলাস প্যাকেজের ইউজেসটা কিরকম হয়েছে, আমরা যেমন গার্মেন্টস এর বেতন দিতে গিয়েছিলাম তখনও দেখেছি অনেক মাল্টিপল, একজন হয়তো মাল্টিপল টাইমের এই ক্রেডিট পেয়েছে, ওইভাবে আমাদের কাছে সাবমিশনটা হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, স্যানিটি চেক করতে হবে, ব্যাংকারদের আরো বেশি কেয়ারফুল হতে হবে, এবং এট দ্য সেম টাইম আমাদের যদি আমরা ভালো কাস্টমার দেখি হয়তো বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। রেনি ডেজে ছাতা সরিয়ে নেওয়া যাবে না, আমাদেরকে ছাতা নিয়ে দাঁড়াতে হবে সো দ্যাট সেই কাস্টমার দাঁড়াতে পারে। সৈয়দ মাহবুবুর রহমান, আমরা দেখলাম যে বৃহৎ শিল্প খাতে 85% উপরে ঋণ বিতরণ হয়েছে, প্রণোদনা ঋণ, কিন্তু এসএমই খাতে আমরা 8% আটকে থাকতে দেখলাম। এটা আসলে অর্থনীতিতে কি ধরনের চাপ সৃষ্টি করবে? প্রথম কথা হচ্ছে যে ধরেন এটা সত্যি কথা, এখানে আমাদের কালেক্টিভ ফেলিয়ারও ছিল। আমরা বোধহয় প্রায় 50% টার্গেট, যেটা 50% আমরা মিট করতে পেরেছি। এটা মূলত হয়েছে ধরেন, প্রথমত আপনি যে চিন্তা করেন আমাদের এপ্রিল মাসে স্টিমুলাস প্যাকেজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন, কিছু অ্যাড্রেস করতে করতে মে মাস হয়ে গেল, তারপরে ধরেন আলটিমেটলি আমরা যখন মে শেষে এসে কিন্তু ইকোনমি ফুলি ওপেন আপ করলো, এবং ওই কিছু অ্যাড্রেস করে আলটিমেটলি অগস্ট সেপ্টেম্বরে কিন্তু আমাদের এই যে লার্জ ইন্ডাস্ট্রিগুলোর স্টিমুলাস আমরা ডিসবার্স করতে পারলাম। আমাদের এই স্টিমুলাসগুলোর ডিপেন্ডেন্সি আছে কিন্তু অন লার্জ ইন্ডাস্ট্রিগুলো, এটা ভার্টিক্যালি কানেক্টেড। এবং এট দ্য সেম টাইম আমাদের দেখেন দুবার কিন্তু বন্যা হয়েছিল, এবার বন্যা কিন্তু অনেক প্রলং ছিল, এবং কোভিড, বন্যা সবকিছু মিলে, আর যেহেতু এসএমই গুলো মূলত সোর্সিংটা হয় ব্রাঞ্চের মাধ্যমে, দেখা গেছে ব্রাঞ্চেও আমাদের অনেক কোভিড আক্রান্ত আমাদের কলিগরা ছিলেন, এই সবকিছু মিলিয়ে। এবং তাছাড়াও কিছু দেখবেন আমরা রিভিশনও হয়েছে, পলিসি একসময় 30% অফ দ্য আউটস্ট্যান্ডিং ছিল, তারপর টোটাল লিমিটের আউটস্ট্যান্ডিং হয়েছে, এখন বলা হচ্ছে মাল্টিপল টাইমও দেওয়া যাবে। এইসব কারণে সবকিছু মিলিয়ে কাস্টমার এখন আন্ডারস্ট্যান্ড বেটার, আমরা ব্যাংকারও এখন বুঝতে পেরেছি। আশা করছি ডিসেম্বর নাগাদ কিন্তু একটা সিগনিফিকেন্ট যে টার্গেট ছিল, হয়তো 100% হবে না, এট 70-80% অফ দ্য টার্গেটেড লেন্ডিং কিন্তু হয়ে যাবে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটাও আপনাকে বলবো যে দেখেন, এন্ড অফ দ্য ডে রিস্ক কিন্তু ব্যাংকের উপরে, আমাদের কিন্তু দেওয়ার সময় চিন্তা করতে হয়। অনেক এসএমই কাস্টমারকে দিতে গেলে আমাদের মূল কাস্টমার পারপাস অফ দ্য লোন, আমরা দেখেছি ও ফিনিশ গুডস কিন্তু স্টক আছে, অথবা র মেটেরিয়াল স্টক আছে, ও সেল করতে পারছে না। এখন যে লোক সেল করতে পারবে না, সেখানে আপনি টাকা দিয়ে কি করবেন? দেখা যাবে আপনার টাকাটাও স্টাক হয়ে যাচ্ছে। সো এটা আসলে একদিক থেকে দেখতে হবে না, এটা 360 রিভিউ করলে বুঝতে পারবেন আসলে মানে সমস্যা কিন্তু শুধুমাত্র ব্যাংকারদের সাথে তা কিন্তু না, এটা বিভিন্ন চেইনে সমস্যা ছিল যার জন্য ঘটনা ঘটেছে। বাট আমি কনভিন্স যে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর 70-80% টাকার ডিসবার্সমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, করোনার দুর্যোগ সামাল দিতে সরকার 1,20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এই প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে খেলাপি ঋণ বেড়ে যাবে, নতুন করে চাপে পড়বে দেশের ব্যাংকিং খাত। সুতরাং প্রণোদনার আওতায় বড় শিল্প, এসএমই ও কৃষিখাতে বিতরণকৃত ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তদারকি জোরদার করতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রণোদনার মেয়াদ শেষে যাতে অস্বাভাবিক হারে খেলাপি না বেড়ে যায়, সেজন্য এখন থেকে ব্যাংকগুলোকে ঋণ আদায়ের কৌশল ঠিক করতে হবে। ব্যাংকিং খাতকে রাজনৈতিক কিংবা যে কোনো ধরনের অসাধু প্রভাব মুক্ত রাখতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.